সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আমাদের আজ আলোচ্য বিষয় সন্ধি। আর সন্ধির একটি সুনির্দিষ্ট জায়গা আমরা আলোচনা করব, সেটি হচ্ছে সংস্কৃত ব্যঞ্জন সন্ধি। আমরা জানি সন্ধি হচ্ছে দুই প্রকার, সেটি হচ্ছে বাংলা সন্ধি এবং সংস্কৃত সন্ধি। তার আগে আমরা জেনে আসতে পারি যে সন্ধি বলতে কি বোঝায়। সন্ধির শব্দের অর্থ হচ্ছে মিলন। কিসের মিলন? দুটি বর্ণের মিলন। মানে দ্রুত উচ্চারণের ক্ষেত্রে অনেক সময় আহ, যে দুটি ধ্বনি যখন একসাথে উচ্চারণ করা হয় বা যখন মিলন ঘটে যায়, তখন যে ধ্বনিগত যে পরিবর্তন ঘটে সেটিকে বলা হয় সন্ধি। আবার বলছি, দ্রুত উচ্চারণের জন্য যখন দুটি ধ্বনির যে মিলনটা ঘটে, সেই ক্ষেত্রে যখন ধ্বনিগত যে পরিবর্তনটা হয় সেটি হচ্ছে সন্ধি। এখন অনেক সময় আমরা বুঝি না যে, যেমন আমি একটা শব্দ রাখলাম বিদ্যা যোগ আলয়, বিদ্যা যোগ আলয়, একটু একটু খেয়াল করি। এখন বলা হচ্ছে যারা কম বুঝি তাদের, আমি কম বোঝার দলে, সেই অর্থে বিদ্যা যোগ আলয়, এখানে তো দেখতেছি দুটো শব্দ, তার ধারণা হচ্ছে কি দুটো শব্দের মিলন, কিন্তু না, দুটো বর্ণের মিলন। এখানে হচ্ছে বিদ্যা, এই দয় জফলার সাথে আ আছে, আর এখানে আছে একটা আ, এই দুটো বর্ণের মিলন, অর্থাৎ এই পূর্ব পদের শেষ বর্ণ আর পরপদের প্রথম বর্ণ, এই দুটোর যে মিলন হয় বা এই দুটো ধ্বনির যে মিলন হবে, এটি হচ্ছে সন্ধি। আপাতত দৃষ্টিতে মনে হবে যে দুটো শব্দ মিলে সন্ধি গঠিত হয়েছে, আসলে তা না। যেটা আমাদের ব্যাকরণের আলোচ্য বিষয় ছিল, যে দুটি ধ্বনির, অর্থাৎ দুটি শব্দ থাকলো সমস্যা নেই, বা দুটো পদ, পূর্বপদ পরপদ এভাবে নিতে পারি। এখন এখানে বলা হচ্ছে এই পূর্বপদের প্রথম, আহ পূর্বপদের শেষে যে বর্ণটা আছে এবং পরপদের প্রথম যে বর্ণটা আছে, এই দুটোর বর্ণ বা দুটি ধ্বনির মিলনটাকেই সন্ধি বলে। এখন আহ সন্ধি দুই প্রকার, একটা হচ্ছে বাংলা সন্ধি, একটা হচ্ছে সংস্কৃত সন্ধি। এখন বা তৎসম শব্দের সন্ধি যেটা বলি, তৎসম সন্ধি। সংস্কৃত বা তৎসম সন্ধি আবার তিন প্রকার, যেটা হচ্ছে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। তো আজ আমি যে বিষয়টি আলোচনা করব, যে সংস্কৃত ব্যঞ্জন সন্ধির একটা নিয়ম নিয়ে পড়ব। কারণ হচ্ছে ব্যঞ্জন সন্ধি তিন ভাবে সাধিত হয়। মাথায় রাখবো কয় ভাবে? তিন ভাবে। কেমনে? ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন, স্বর প্লাস ব্যঞ্জন, অথবা ব্যঞ্জন প্লাস স্বর, তিন ভাবে। আবার বলছি, ব্যঞ্জন যোগ ব্যঞ্জন, স্বর যোগ ব্যঞ্জন, অথবা ব্যঞ্জন যোগ স্বর, অর্থাৎ তিন ভাবে সাধিত হয়। তো আমরা আজ যেটা শিখবো সেটা হচ্ছে ব্যঞ্জন প্লাস স্বর। আমাদের নিয়মটা হবে ব্যঞ্জন, ব্যঞ্জনের সাথে স্বর, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি, এই এই দুটোর মূল্যে যে সন্ধিটা আমরা গঠন করব, ব্যঞ্জনের সাথে স্বর। আমরা বলছি সংস্কৃত সন্ধি তিন প্রকার, তার মধ্যে এক প্রকার হচ্ছে ব্যঞ্জন সন্ধি। এই ব্যঞ্জন সন্ধি তিন ভাবে সাধিত হয়। স্বর, এখানে আমি একটু লিখে দিই, স্বর প্লাস ব্যঞ্জন, আরেকটা আছে ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন। এই তিন ভাবে সাধিত হয়। তো আমাদের আজ আলোচ্য বিষয় হচ্ছে ব্যঞ্জনের সাথে স্বর থাকলে যে ধ্বনিগত পরিবর্তনটা হবে সেটা আমরা দেখব। এখন সূত্র আমরা কি নিয়ে এসেছি? একটা সূত্রই, যে পূর্বপদের শেষে বর্গের প্রথম ব্যঞ্জন থাকলে, অর্থাৎ পূর্বপদের যদি ক, চ, ট, ত, প এইগুলো যদি থাকে, এবং পরপদের প্রথমটি স্বরধ্বনি হলে, পরপদে পরপদের প্রথমটি যদি স্বরধ্বনি হলে, সেক্ষেত্রে কি হবে? ব্যঞ্জন ধ্বনিটি, অর্থাৎ পূর্বপদের শেষে যে ব্যঞ্জন ধ্বনিটি ছিল, এই ক, চ, ট, ত, প, এই ক্ষেত্রে ওই বর্গে যদি ক থাকে তাহলে ওই বর্গের, অর্থাৎ চ থাকলে এই লাইনের, ট থাকলে এই লাইনের, অর্থাৎ তৃতীয় ধ্বনি হবে। ক এর পরিবর্তন হয়ে কি হবে? অবশ্যই গ হবে। আবার চ এর পরিবর্তন জ, ট এর পরিবর্তন ড হওয়ার কথা, কিন্তু আমাদের এখানে মনে রাখতে হবে ট এর পরিবর্তন ড হবে, ড না হয়ে হবে এখানে ডয় বিন্দু র। অনেক সময় আমরা বলি ঢয়, ডয় শূন্য র, অথবা ডয় বিন্দু র, যেটাই বলি।
এই ডটা হবে না, কোনটা হবে? টয়ের পরিবর্তে ডয় বিন্দু র। তারপর আছে ঢ, এটা আলোচনা নেই। টয়ের পরিবর্তে কোনটা আসবে? দোয়া। পয়ের পরিবর্তে আসবে ব। একটু মাথায় রাখবো। সূত্রটা আমার ছিল যে পূর্বপদের শেষে বর্গের প্রথম ব্যঞ্জন থাকলে এবং পরপদের প্রথমটি স্বরধ্বনি হলে ব্যঞ্জন ধ্বনিটি ওই বর্গের তৃতীয় ধ্বনি হবে। কয়ের পরিবর্তে তো আর দ হবে না, কয়ের পরিবর্তে গ হবে, চয়ের পরিবর্তে জ হবে, টয়ের পরিবর্তে এখানে একটা পরিবর্তন ছিল, সেটা হচ্ছে ড তৃতীয় বর্ণ ছিল, কিন্তু ডটা হবে না, ডয়ের পরিবর্তে ডয় বিন্দু রটা হবে। তয়ের পরিবর্তে হবে দ, পয়ের পরিবর্তে হবে ব। এই একটা সূত্র মনে রাখলে আমরা অনেকগুলো শব্দ সম্পর্কে জানতে পারবো। আর সন্ধি বলি কিংবা সমাস বলি, যে সমাসবদ্ধ পদ বা সন্ধিবদ্ধ যে শব্দগুলো রয়েছে সেগুলো যদি ভালো জানি তাহলে আমাদের যে বানান যে সতর্কতা রয়েছে, আমরা জানি একাদশ দ্বাদশ শ্রেণীতে বানান বিষয়ক একটি টপিকস রয়েছে, সেখান থেকে প্রতি বছরই বোর্ড কোশ্চেন হয়। তো বানান সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের সন্ধি সমাস মানে ওভারঅল যে ব্যাকরণটা আছে আমাদের, সে ব্যাকরণের সামগ্রিক ধারণা থাকা প্রয়োজন হয়। এখন সেই বানানের সূত্র ধরে আমরা এই সংস্কৃত ব্যঞ্জন সন্ধি সম্পর্কে একটু জেনে নিচ্ছি কয়েকটি শব্দ। তো এখানে যেহেতু 5টি বর্গ আছে, তেমনি এখানে আমরা 5 প্রকার শব্দ আমরা নির্ণয় করতে পারবো। প্রথমে ক, এক নং সূত্র দিয়ে আমরা এভাবে লিখতে পারি ক। কয়ের সাথে যদি যে কোনো স্বরধ্বনি যদি থাকে, স্বরধ্বনি লেখার মানে যে কোনো, মানে স্বরধ্বনি আছে 11টি, যে কোনো একটা থাকবে। এইটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? কয়ের সাথে কয়ের পরিবর্তন আসবে গ, আর স্বরধ্বনিটা থাকবে। এখানে একটি বিষয় আমি শব্দ লেখার পরে বুঝিয়ে দেব যে এই যে স্বরধ্বনি যে যদি বর্ণ আকার থাকে, সে বর্ণটা কার হিসেবে? পূর্ব বর্ণে, অর্থাৎ এই যে কয়ের পরিবর্তে যে গ আসতো, এই গয়ের সাথে যুক্ত হয়ে যাবে। উদাহরণ সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। যেমন দিক যোগ অন্ত, দিক, এখানে হসন্ত ব্যবহার করব, দিক যোগ অন্ত, এই বিষয়টা একটু খেয়াল করি। এখন এই যে দিক, এখানে দিক শব্দটির শেষ বর্ণটি আছে কি? ক। আর অন্ত শব্দটির প্রথম বর্ণটি কি আছে? অ। অর্থাৎ এখানে বলছে ক প্লাস স্বরধ্বনি, ক প্লাস স্বরধ্বনি, এই দুটো খেয়াল করতে হবে। এটা আর এইটা, ক প্লাস স্বরধ্বনি আছে, অ আছে এখানে। এখন এইটা থাকার কারণে এই কটা হয়ে যাবে গ। তাহলে কি হবে? দি গ। এখন এই অটা কি হয়ে গেল? এই অটা অবশ্যই এই যে পরিবর্তন যেটা হলো, কয়ের পরিবর্তে গ, এইটার সাথে যুক্ত হবে। তাহলে গয়ের সাথে অটা আছে, দিগন্ত শব্দটা লিখলাম। অবশ্যই আমি যদি লিখি বাক যোগ আড়ম্বর, আড়ম্বর, এই এই একটু একটু খেয়াল করি। এখানে ছিল ও, এই জন্য অতটা চেঞ্জটা টের পাইনি, কিন্তু এখানে আছে স্বর আ, আটা দেখলাম। এখানে এই কি হবে? প্রথমে এভাবে লিখতে হবে বা গ, তারপর হচ্ছে এই যে আটা কোন জায়গা হবে? এই ডান পাশে বাম পাশে যে বর্ণটা পরিবর্তন হবে সেটার সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে বা গা, আটা এখানে চলে আসবে কার হিসেবে। এখানে ছিল বর্ণ, এখানে সন্ধিবদ্ধ শব্দে কার হিসেবে আসবে, অর্থাৎ আকার। বাগাড়ম্বর, এটা হচ্ছে সঠিক যে বানানটা এভাবে হবে। যদি এমন একটা শব্দ নেই প্রাক, মানে পূর্ব, যেটা উক্ত, পূর্বে বলা হয়েছে এমন একটা, যদি যুক্ত করা হয় একসাথে বলা হয়, তাহলে ধ্বনিগত যে পরিবর্তনটা হবে, এই কটা পরিবর্তন হয়ে কি হবে? অবশ্যই কয়ের পরিবর্তে গ। আর এই যেখানে আছে রস্য উ, এটা অবশ্যই কার হিসেবে? তার পূর্ববর্তী যে বর্ণটা পরিবর্তন হয়েছিল তার সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে কি হবে? প্রা গ। এই যে গয়ের সাথে রস্য উকারটা কি হবে? কার হিসেবে যুক্ত হয়ে যাবে, উক্ত, প্রাগুক্ত। এটি হচ্ছে সঠিক বানান। আমাকে যখন বানান লিখতে হবে তখন এই নিয়মগুলো অনুসরণ করে লিখতে হবে। এবং ইচ্ছা করলে এখানে আমি ক দিয়ে লিখতে পারবো না, এখানে ক দিয়ে লিখতে পারবো না, এখানে ক, কারণ এটি সন্ধিবদ্ধ শব্দ। অবশ্যই এই নিয়মটি ফলো করেই লিখতে হবে। এবার চলে আসছি দ্বিতীয় যে এটা ছিল যে
যদি চ থাকে বর্গীয় প্রথম চ বর্গের প্রথম বর্ণটা হচ্ছে চ এবং তৃতীয় বর্ণটি হচ্ছে জ, বর্গীয় জ। চ থাকলে জ হবে। আমি যদি এভাবে লিখি সূত্র 2 যে চ যোগ স্বরধ্বনি যোগ স্বরধ্বনি সমান যদি লিখি চয়ের পরিবর্তে আসবে জ প্লাস স্বরধ্বনি স্বরধ্বনি। এটা আমরা একটু লক্ষ্য করি, এটা কয়েকটা শব্দ লিখতে পারবো। যেমন নি, আমি বলছিলাম মূর্ধন্য দিয়ে কোনো শব্দ খুঁজে পাওয়া দুষ্কর, তো আজ একটা শব্দ পেয়ে গেলাম যেখানে মূর্ধন্য শুরুতে আছে। নি চ, নিচ যোগ অন্ত। এখন এই যে নয় রশ্মি দিলাম, চয়ের পরিবর্তে আসবে কি জ, আর যেহেতু এই অটা এই জয়ের সাথে আছে এজন্য আর পরিবর্তন নেই, নিযন্ত। এটা হচ্ছে সঠিক যে বানান, নিযন্ত। এবার আসি অস। অস একটা শব্দ, আমরা এই সন্ধি যখন ভাঙাবো বিচ্ছেদ করবো তখন এখানে একটা কি হচ্ছে, এই যদি এই যে আমি হর্ষন্ত চিহ্ন ব্যবহার করছি অবশ্যই এটা একটা কারণ আছে। যদি হর্ষন্ত ব্যবহার না করি, এখানে একটু পরিবর্তনটা দেখাই তাহলে কে যাবে, জাস্ট একটু বোঝার জন্য। এই যে এখানে যদি হর্ষন্ত যদি ব্যবহার না করি তাহলে আমরা জানি প্রত্যেকটি ব্যঞ্জনের সাথে অ, অর্থাৎ এই যে অটা আমরা অ বলছিলাম যে অ এর কোনো কার চিহ্ন নেই, প্রত্যেকটি ব্যঞ্জনের সাথে মিলিন বা বিলীন বা অদৃশ্যভাবে যুক্ত থাকে, অর্থাৎ এটার উচ্চারণ হতো অচ, অচ, অর্থাৎ অটা ও ও হয়ে যেত, বা এখানে একটা অ আছে বা অচ যেটা বলি, সঠিক উচ্চারণ অচ। এখন এখানে তো একটা স্বর থেকে যেত, এই স্বর থেকে যায় অদৃশ্য স্বরের সাথে স্বরে স্বরধ্বনি, অর্থাৎ এখানে যে ব্যঞ্জন সন্ধি এটা ব্যঞ্জন সন্ধির উদাহরণ হতো না, এটা হয়ে যেত স্বরসন্ধির উদাহরণ। এই জন্য এই দোষ কাটানোর জন্য আমাকে এখানে কি করা লাগছে, অবশ্যই এখানে আমি হর্ষন্ত ব্যবহার করার ফলে ওই যে ওয়াটার নীলিন বা বিলীন অবস্থায় ছিল এটি এখন নেই, তাহলে এটা এখানে স্বর বোঝাবে না, অবশ্যই স্বরটা বিলুপ্ত করছে, এই জন্য বলা হয় হর্ষন্ত। হর্ষন্ত ব্যবহারের মূল কারণটাই হচ্ছে ওইটা। আমি যেমন যখন উচ্চারণ ক্লাসে শিখিয়েছিলাম যে হর্ষন্ত কোন জায়গায়, অবশ্যই আমরা জানি বদ্ধাক্ষরের শেষ বর্ণের সাথে হর্ষন্ত বসে। এই জন্য আমি যতগুলো উদাহরণ লিখতেছি প্রথমটা দেখবো যে যেহেতু কার চিহ্ন থাকবে না, একটা ব্যঞ্জন থাকবে, আর ব্যঞ্জনের সাথে অবশ্যই কোনো স্বর থাকবে না, এই জন্য হর্ষন্ত ব্যবহার করতে হবে। তাহলে বুঝবে কি এখানে অ নেই, নীলিন বা বিলীন, সেক্ষেত্রে এইটা ব্যঞ্জন এটা স্বর, ব্যঞ্জন প্লাস স্বর হয়ে গেল। এখন অজ যোগ অন্ত, তাহলে কি হবে অজন্ত, অজন্ত। কারণ এই অটা এই জয়ের সাথে এখন যুক্ত হয়ে গেছে, এখানে অটা ছিল না, এখানে যখন জ লেখলাম জয়ে তো আমি আর হর্ষন্ত দিলাম না, জয় যদি হর্ষন্ত দিতাম তাহলে কি হতো, এই অটা যুক্ত হতো না, অটা আবার অদৃশ্য হয়ে যেত। এই অটা এইটার সাথে যুক্ত হয়ে এই জয়ের সাথে কোনো হর্ষন্ত ব্যবহার করে নেয়, কিংবা এই যে নিচ, এখানে নিজন্ত, জয়ের নিচে হর্ষন্ত নেই, কারণ হচ্ছে এই অটা এই চয়ের সাথে যখন যুক্ত হয়ে যাবে তখন চয় থেকে যে জটা পরিবর্তন হলো, চ থেকে জ আসলো এবং এখানে হর্ষন্ত ব্যবহার না করার কারণে এই হর্ষন্তটা মুক্ত হয়ে গেল, অর্থাৎ অটা যুক্ত হয়ে গেল। একটু মাথায় রাখবো। এবার আসি তৃতীয় যেটা আছে, যে ট থাকলে কি হবে, ট, তৃতীয় যে বর্গটা আছে আমাদের ট বর্গ, এটা থাকলে হওয়ার কথা ছিল ড, না হবে ডয় বিন্দু র অথবা ডয় শূন্য র, যেটা আমরা শিখছি। এবারে উদাহরণ দিই, যেমন শট, শট, এখানে অবশ্যই আমরা হর্ষন্ত ব্যবহার করব। শট, শট উচ্চারণ করতে শট হবে না, এক্ষেত্রে হবে শট যোগ অঙ্গ, শট যোগ অঙ্গ, এভাবে লিখতে পারি। তাহলে কি হবে সরঙ্গ, শটা ঠিক থাকবে, এই টয়ের পরিবর্তে ড না আসে কি হবে র, ডয় বিন্দু র, আর এই অটা এটার সাথে যুক্ত হওয়ার কারণে এখানে হর্ষন্ত দরকার নেই, আর যা আছে বাদ বাকি সরঙ্গ। শট, আবার হচ্ছে এখানে শট বলা যাবে না, শট যোগ ঋতু, শট যোগ ঋতু, এটা যদি সন্ধিবদ্ধ ভাবে লিখি তাহলে কি হবে, স আগে লিখে নিলাম, তারপরে টয়ের পরিবর্তে অবশ্যই ডয় বিন্দু র, আর ঋতু,
এখানে আমি যে হসন্ত ব্যবহার করলাম না কেন, আমি আগেই বুঝেছি, বারবার এক কথা বলা হয়তো ভালো শোনাবে না। ষড় ঋতু, এই যে ষড় ঋতু হয়ে গেল। যেহেতু এখানে কি আছে, এই ঋতু শব্দটা এখানে একটু খেয়াল করব। এই যে বর্ণটা, এই যে রি, রি তো কি একটা বর্ণ। এখানে আহ, এই রয়ের সাথে যেটা আগে ছিল যে পূর্ববর্তী যে বর্ণটা পরিবর্তন হলো তার সাথে যুক্ত হবে, এটা একটু ব্যতিক্রম, যেটা যুক্ত হলো না, মাথায় রাখতে হবে। অর্থাৎ এইটা রি কার হিসেবে যদি এরকম হতো যে রয়ের সাথে রি কার যুক্ত হয়েছে, ঋতু এরকম না, এটা আলাদাভাবেই লিখতে হবে, একটু মাথায় রাখতে হবে। ষড় ঋতু, তখন উচ্চারণ হচ্ছে ষড় ঋতু। এবার আসি ষট যোগ ঐশ্বর্য, ঐশ্বর্য এই বানানটা দেখি, তাহলে ষটের পরিবর্তে কি হবে, ষড়, ষড় ঐশ্বর্য, ষড় ঐশ্বর্য। যেহেতু এখানে ঐকার ওই আছে, এটা আমার পূর্ববর্তী বর্ণের সাথে এই ক্ষেত্রে এটা কিন্তু ব্যতিক্রম ছিল, যেটা বলছি এটা এখানে কার হিসেবে যুক্ত হয়ে গেল, পূর্ববর্তী বর্ণের সাথে ষড় ঐশ্বর্য, আর বাকি যা আছে এটা বসিয়ে দিলাম, ষড় ঐশ্বর্য হয়ে গেল। ষট যোগ আনন, ষট যোগ আনন, ছয় মুখ ছয়টি মাথা বলতে পারি। ষট যোগ আনন কি হবে, স, এই যে স্বর লিখলাম, এই আটা যুক্ত হয়ে যাবে কার হিসেবে, আগের বর্ণের সাথে, অর্থাৎ স্বরানন, সঠিক বানান এটা। আর এখানে দুটোই মূর্ধন্য দন্তন্য হবে, একটু মাথায় রাখতে হবে। স্বরানন হয়ে গেল। এবার আসি তৃতীয় যে চতুর্থ যে সূত্রটি আছে, এখানে আছে তোয়া, অর্থাৎ পূর্ণ ত। এখানে একটা বিষয় আসতে পারে, এটার পরিবর্তে খণ্ড ত আসবে বাম পাশে, অর্থাৎ পূর্ব পদের শেষ বর্ণটি খণ্ডত হবে এবং এটা পরিবর্তন হয়ে যে তৃতীয় যে বর্ণটি আছে দ হয়ে যাবে। তাহলে এখানে টয়ের পরিবর্তে কি আসবে, খণ্ডত এখানে দিলাম, আর এখানে চলে আসবে দ। এখানে ত থাকার কথা ছিল, কি দিলাম, খণ্ডত। আর ত যদি থাকে তাহলে হসন্ত আকারে ব্যবহার করব। আবার বলছি, যেমন যদি একটা শব্দ আছে সৎ, এটা যদি আমি এইভাবে ব্যবহার করি, এটাও সৎ, এখানে লিখছে সৎ খণ্ডতার সাথে, আবার এখানে পূর্ণ যে তটা আছে তার সাথে হসন্ত দেওয়ার মানে এই দুটো সেম হয়ে গেল। এখন সৎ যোগ যদি লিখি অর্থক, সৎ যোগ অর্থক, এটা দেখি, এটা আছে অ, তাহলে অটা যুক্ত, তয়ের পরিবর্তে কি হবে, খণ্ডতার পরিবর্তে দ, তাহলে কি হবে, তৃতীয়বার সৎ অর্থক, অটা এটার সাথে যুক্ত হয়ে গেল দয়ের সাথে, সদর্থক, এভাবে শব্দটি হবে। আর এটা আর এটা সেম, এটা বোঝাই দিলাম। আর যদি লেখেন সৎ যোগ ইচ্ছা, সৎ যোগ ইচ্ছা, তাহলে কি হবে, আগে নিলাম স আর দ। এখন এই রস্বইটা এইখানে কার হিসেবে যুক্ত হবে, পূর্ববর্তী বর্ণের সাথে, সদিচ্ছা এটা। তারপর আছে মৃত যোগ অঙ্গ, মৃত যোগ অঙ্গ। আমি বারবার বলছি এখানে হসন্ত ব্যবহার করা লাগছে না, কারণ এটি হচ্ছে খণ্ডত্ব, অর্থাৎ অর্ধব্যঞ্জনের মতো কাজ করে দিচ্ছে। সৎ মৃত যোগ অঙ্গ, এখানে কি হবে, মৃ, এই যে অটা তো দয়ের সাথে যুক্ত হয়ে যাবে, মৃদঙ্গ। আছে শরৎ যোগ ইন্দু, শরৎ ইন্দু, শরৎকালের চাঁদ, দেখা যাক কি দাঁড়ায়। তাহলে এই শরৎ, স, র, তার পরিবর্তে দ, আর এখানে হচ্ছে রস্বই, এটা কি হয়ে যাবে, কার হিসেবে এখানে বসবে, যুক্ত হয়ে যাবে, আর এখানে যা বাদ বাকি যা আছে বসে গেল। সদর্থক, সদিচ্ছা, মৃদঙ্গ, শরদিন্দু, শরদ ইন্দু, এটা হচ্ছে সঠিক যে বানানগুলো, এটা হচ্ছে সঠিক। তো এটা হচ্ছে সন্ধিবদ্ধ শব্দ। আর যদি এটাকে যদি বিচ্ছেদ করতে হয়, তাহলে আমাকে এইভাবে আবার ঠিক অপোজিট ভাবে আসতে হবে। একটা মনে রাখতে পারলে অবশ্যই, অর্থাৎ বিচ্ছেদ থেকে যখন সংযোগ করতে পারবো, সন্ধি করতে পারবো, তাহলে এই মনে থাকলে আমি এইটা যদি আসে যে
একটা আসলে যে সদর্থক শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কি, তাহলে আমরা এইভাবে ঠিক অপোজিট ভাবে করতে পারবো। তবে জানা দরকার। এবার আসি সর্বশেষ যে বর্গটা ছিল প বর্গ। প বর্গের পরিবর্তে কি হতে পারে? প এর সাথে এখানে কি আসবে? ব। এখানে আছে প, অর্থাৎ প্রথম বর্ণ প, তৃতীয় বর্ণটি হবে ব। তৃতীয় বর্ণটি ব। উদাহরণ হিসেবে নিতে পারি অপ যোগ অপ। এখানে অপ বলা যাবে না, অপ যোগ অপ নয়, কি হবে? অপ যোগ অগ্নি। অপ যোগ অগ্নি। এটা যদি আমি লিখি, এটা যখন সংযুক্ত করব তাহলে এখানে আছে অ। একটু কথা, তাহলে অ, অ এর সাথে কি হবে? প্রথমটা অ এর সাথে প পরিবর্তন হয়ে যাবে ব। আর যেহেতু অটা ব এর সাথে যুক্ত হয়ে গেল, এখানে হর্ষন্ত ব্যবহার না করে বটা সরাসরি ব বসলো, অবগ্নি। বাদ বাকিটুকু বসে যাবে অবগ্নি। যদি নিই অপযোগ ইন্ধন, অপ যোগ ইন্ধন, ইন্ধন, তখন কি হবে? আগে অ, তারপরে নিলাম ব, এর রস্যই এখানে কার হিসেবে যুক্ত হবে পূর্ববর্ণের সাথে, বাদ বাকি যা আছে বসে যাবে অবিন্ধন। যদি এভাবে নিই সুপ, সুপ যোগ অন্ত, তাহলে কি হয়ে গেল? এই প পরিবর্তন হয়ে ব হবে সুপ। আর যেহেতু ওয়াটা পয়ের সাথে যুক্ত হয়ে এখানে পয় হসন্ত ছিল, দুটো মিলেই কাজ করছে ব হয়ে গেল, হসন্ত থাকবে না, বাদ বাকি বসে দিলাম নয় ত। এই ছিল আজকের আয়োজন। এভাবে আমরা কি শিখতে পেলাম? যে পূর্বপদের শেষে বর্গের প্রথম ব্যঞ্জন থাকলে এবং পরপদের প্রথমটি স্বরধ্বনি হলে ব্যঞ্জন ধ্বনিটি ওই বর্গের তৃতীয় ধ্বনি হবে। এবং যে পরিবর্তনটা দেখিয়েছিলাম এখানে একটু, যেমন ট থাকলে এখানে ড না এসে কি হবে? ডয় বিন্দু র। আর এখানে পূর্ণ ত যদি থাকে সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটাই তো হসন্ত দিয়ে করলাম। আর যদি ত এর ব্যাপারটা না থাকে, যদি খন্দত্ব আসে তাহলে হসন্ত দেওয়া দরকার নেই, আর এই ত এর পরিবর্তে দ হবে। একটু মাথায় রাখলাম। আর সবই মোটামুটি ঠিক আছে। তো এইভাবে যদি আমরা শিখতে পারি অবশ্যই অনেকগুলো শব্দ আমাদের মস্তিষ্কে গেঁথে যাবে এবং বানান ভুল যাওয়ার সম্ভাবনা কম হবে। তো সবাইকে আগামী ক্লাসে অংশগ্রহণের আহ্বান জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আমি রামপদ হালদার, প্রভাষক বাংলা, সরকারি বঙ্গবন্ধু কলেজ। সবাইকে আবারও শুভেচ্ছা এবং শুভরাত্রি। ধন্যবাদ।